অ্যানা নির্বিকারভাবে বলা হাস্যরস মাখানো কথাগুলোর শেষটা খানিক গাম্ভীর্যের সাথে সমাপ্ত হলো। আর এদিকে সে তিনজনও নিমিষেই চুপ করে গেল। এই অ্যানার সম্পর্কে খানিকটা হলেও ধারণা রয়েছে তাদের, মূলত গোপনে তারা যতটুকু জানতে পেরেছে। এটি তথা অ্যানা তাইসিয়া শুধু রুশ মাফিয়া লুসিয়ার টিমের একজন বিশেষ সদস্যই নয়, বরং সাথে একজন ইন্টারন্যাশনাল রকস্টার। তুলনামূলকভাবে গানের সাথে যুক্ত সে গত ৬ বছর ধরে। তবে তার পরিচিতি সকলের মাঝে ছড়িয়েছে মাত্র ২-২.৫ বছর হলো। খুব অল্প সময়ের মাঝেই ভালো পরিচিতি আর সফলতা কুড়িয়েছে। তার দর্শকদের কাছে সে এক খুব পছন্দের ব্যক্তি। কিন্তু তার এই সুন্দর পরিচিতির পেছনেও যে এক মাফিয়া সদস্য হওয়ার মতো ভয়ঙ্কর পরিচয় রয়েছে তা সবার কাছে অজানা। অ্যানার রকস্টার ইন্ডাস্ট্রিতে একটা বৈশিষ্ট্য কিংবা স্টাইল রয়েছে। তার ফ্যান ফলোয়ারের হিসেব নেই, অথচ অ্যানার পুরোপুরি মুখ আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। এই পাপের সাম্রাজ্য ব্যতীত সে সকল জায়গাতেই সবসময় কালো মাস্ক, ক্যাপ আর কনসার্টের জন্য বিশেষ ধরনের কালো অথবা কালচে লাল রঙের মাস্কারেড মাস্ক লাগিয়ে রাখে, যেটি শুধু তার চোখ কিংবা মুখের উপরে অংশই না, বরং ঠোঁট ব্যতীত মুখের উপরিভাগের 2/3 ঢেকে যায়। এছাড়া সে যেখানেই যায় সব জায়গাতেই কঠোর সিকিউরিটি তার সঙ্গে সঙ্গে ঘেঁষে থাকে। এসব সিকিউরিটি তার ব্যক্তিগত, তার ইন্ডাস্ট্রি থেকে কাউকে সে নিজের সিকিউরিটির জন্য রাখে না। এছাড়া সে নিতান্তই এক রহস্যময়ী। একজন ইন্টারন্যাশনাল রকস্টার হওয়ার পরও না বাহিরের কেউ তার মুখ দর্শন করতে পেরেছে, আর না কেউ জানতে পেরেছে তার সঠিক পরিচয়। জায়গা ভেদে সে যতগুলো দেশেই গান গেয়েছে, সেখানেই মানুষ তার গলার বিভিন্ন ভাষায় গান শুনেছে। আগে অনেকেই তাকে রাশিয়ান ভাবত, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে তাদের ধারণায় ভাঙন ধরে। অনেকেরই দৃঢ় বিশ্বাস সে রাশিয়ান নয়, কিন্তু তার সঠিক পরিচয় কি তাও সবার অজানা। আর এই বিষয়টি নিয়ে গোপনে ঘাটাঘাটি করতে বসেছিল দেশের বড় মাপের এক জার্নালিস্ট। সে যথারীতি এই বিষয়টি এক রিপোর্টও প্রকাশ করতে চেয়েছিল। তার ধারণা এই রকস্টার এটি রুশ মাফিয়াদের কোনো বড় মাপের সদস্য। এই নিয়ে খুঁটিনাটি কিছু প্রমাণও জোগাড় করে ফেলেছিল, যেটা কিনা অ্যানাও জেনে গিয়েছিল। যে কারণে প্রথমবারই সে এই নিয়ে সেই মধ্যবয়স্ক জার্নালিস্টকে একজন পাঠিয়ে অ্যালার্ট করে। কিন্তু এতে জার্নালিস্ট ক্ষণিকের জন্য থমকে গেলেও সে পুরোপুরি থামে না, কারণ এই লোকটি কাজ করছিল আনাদের শত্রুপক্ষ ইতালিয়ান মাফিয়া হয়ে। আর আজ সেই কারণেই তার পরিণতি হয়েছে অ্যানার পায়ের কাছে, আর তার সাথে ইতালিয়ান মাফিয়াদের গুপ্তচর রূপে দুই চেলা। অ্যানা সর্বপ্রথম মাঝে বসে থাকা ব্যক্তিটির মাথার উপর নিজের পিস্তলটা খেলার ছলে ঘোরাতে লাগলো, অতঃপর তার পাশের জনের মাথার উপর। তাদের তিনজনের হাতে পেছন থেকে অ্যানা লোকজন হাঁটু গেড়ে বসে শক্ত করে ধরে রয়েছে। অ্যানা এবার চারপাশটা তাকিয়ে দেখল। আরেকটু সময় অতিক্রম হলেই সূর্যের কড়া রোদ সেন্ট পিটার্সবার্গের মাটিতে ঢলে পড়বে। অ্যানাকে অবশ্য এর আগে নিজের কাজ শেষ করতে হবে, বেশি বেলা করে কাজ করাটা তার ভালো লাগে না। অ্যানা পুনরায় ইতালিয়ান মাফিয়াদের গুপ্তচরদের দিকে তাকিয়ে রুক্ষ হেসে তাচ্ছিল্যের সাথে বলল, ইটালিয়ানদের চালা তোরা, তাই না? ওদের দুজনের কথা শুনে সেই দুজন দৃঢ় চোখে ওদের দিকে তাকালো। অ্যানার মনে হলো হঠাৎ এদের মধ্যে যেন তেজের জোয়ার এসে বইছে। অ্যানা কিঞ্চিত হাসল। আরে আরে, এত চিন্তা করিস না, আমরা তোদের মতো চুনোপুটি কিংবা ছ্যাঁচড়া নই। তোদের টর্চার করে তোদের সিক্রেট ইনফরমেশন নিয়ে কিচ্ছু জানতে চাইবো না আমি। এটার এনার স্টাইলে ঠিক যায় না। বাংলার খেটে খাওয়া মাইয়া আমি, কিছু প্রয়োজন হলে নিজের ব্যবস্থা করে নিই। অ্যানা শুরুতে ইতালিয়ান ভাষায় কথা বললেও শেষে গিয়ে আচমকা খাঁটি বাংলায় কণ্ঠস্বরে নিজের কথার সমাপ্তি করল। অথচ হঠাৎ তার মুখে এই ভাষার অর্থটা আশেপাশের কেউই বুঝতে পারল না। অ্যানার মতো আশেপাশের সবাই রুশ, ইংরেজি, ইতালিয়ান সহ আরও কয়েক ধরনের ভাষা জানে, কিন্তু তাদের কাছে বাংলাটা ঠিক বোধগম্য হলো না। অ্যানা আশেপাশে সবার হাব ভাব দেখে হাসল। নিমিষে সবার চোখ মুখে গাম্ভীর্যের সাথে ঢেকে গেল। অ্যানা আচমকা একজনের কপালে নিজের পিস্তল ঠেকিয়ে ট্রিগারে হাত রাখল। গাম্ভীর্য আর তাচ্ছিল্যের সাথে হেসে বলল, ইটালিয়ান ক্যামোরো, আন্ডারওয়ার্ল্ডে ভালোই নাম ডাক তোদের। আশা রাখছি খুব শীঘ্রই তোদের এই নাম ডাক বিশাল সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে। এই বলতে না বলতে অ্যানা ট্রিগারে চাপল। মুহূর্তেই পিস্তল থেকে গুলি বেরিয়ে কপালে ছেদ করে মাথার ভেতর প্রবেশ করল। অ্যানার হাতের আঙ্গুলের ডগায় কিঞ্চিত রক্তের ছিটে এসে লাগলো।
অ্যানা তাতে পাত্তা দিল না। এসব তার কাছে স্বাভাবিক। কখনো জার্নালিস্ট, কখনো কিংবা বিজনেসম্যান, আর কখনো এদের মতো চেলাপেলা। এমন বহু মানুষের যান নিজ হাতে নিয়ে অ্যানার দিন শুরু কিংবা শেষ হয়। কিন্তু আচমকা তার এই পদক্ষেপে বাকি দুজন মুহূর্তেই কেঁপে উঠল। এদিকে মাঝের ব্যক্তিটি আলগোছে উল্টো হয়ে মাটিতে পড়ে গিয়েছে। তাদের পেছনে থাকা লোকগুলো এতক্ষণে সরে গিয়েছে, তবে এবার দুজনের মাঝে সেই মধ্যবয়স্ক জার্নালিস্ট যেন একটু বেশি ভয় পাচ্ছে। অ্যানা এবারও আর একটুও সময় নষ্ট না করে পাশের জনের মাথাতেও নির্বিকারে শুট করল। সেও আলগোছে নেতিয়ে মাটিতে পড়ল। এবার পালা মধ্যবয়স্ক জার্নালিস্টের। অ্যানা মুচকি হেসে সেই লোকটির সামনাসামনি দাঁড়ালো। এদিকে লোকটি সুযোগ পেতেই অ্যানার পা দুটো জড়িয়ে ধরেছে। তাকে ছাড়াতে বাকিরা ছুটে আসতে চাইলে অ্যানা ইশারায় মানা করলো। সে চুপচাপ নিজের গ্রীবাটা উঁচু করে কিছু একটা ভেবে মুচকি হাসছে। এদিকে সেই জার্নালিস্ট কেঁদে কেটে একাকার। মা, তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়ের মতো, প্লিজ আমায় মেরো না। আমি তো হয়তো তোমার বাবার মতোই, প্লিজ আমায় মেরো না। অ্যানা মুখটা নিচু করে রুক্ষ হেসে বলতে লাগলো, আপনি যদি আমার পা দুটো ছাড়তেন তবে আমি হয়তো বেশি খুশি হব। আপনি আমার পিতা সমতুল্য বলে কথা। অ্যানা নরম কণ্ঠস্বরে চারপাশের সবাই খানিকটা অবাক হলো না। অ্যানা তো এখানে আনার পর কাউকে ছেড়ে দেয় না, তবে আজ কি ভিন্ন কিছু হবে? এদিকে সে লোকটিও কিছুটা খুশি মনে অ্যানার পা দুটো ছেড়ে দিয়ে মুখ তুলে তাকালো। দৃঢ়ভাবে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা প্রাপ্তবয়স্ক নারীর সামনে হাঁটু গেড়ে বসে বাঁচার আকুতি জানিয়ে তাকিয়ে মুখ উঁচিয়ে রয়েছে মধ্যবয়স্ক ব্যক্তি। হয়তো মনে মনে আশা বুনতে শুরু করেছে এবারের মতো জান হাতে নিয়ে ফেরার। তুমি সত্যি আমায় মারবে না? মা, আমি যা করেছি ভুল করেছি, এটা আমার প্রফেশন ছিল বিদায় প্রবেশ করছি, আর কখন এসব করবো না। আমি প্রফেশন ছেড়ে দেবো। তুমি সত্যিই মহান। আমার মতো অদমকে নিজের বাবার জায়গায় বসিয়ে আজ প্রাণ ভিক্ষা দিলে আমার। 1 সেকেন্ড, আমি কখন বললাম যে আমি আপনাকে মারবো না? এটা তো অসম্ভব। অ্যানাই এখানে আজ পর্যন্ত যাদের যাদের নিজের শিকার বানিয়ে এনেছে তাদের সে কখনোই ছাড়েনি। ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এবার লোকটির চোখ মুখ শুকিয়ে গেল। অন্যদিকে অ্যানার কাজকর্ম দেখে চারপাশের বডিগার্ডগুলো মনে মনে তাচ্ছিলের সাথে হাসছে। মানে? অ্যানা লোকটির কথায় মুচকি হেসে বলল, তোর মতো মানুষগুলো হয় মেইন কালপ্রিট। এই যে বললি এসব কাজ তুই নিজের প্রফেশনের ভিত্তিতে করিস, এগুলো সব ভুয়া কথা। না, আমি প্রত্যেকটা প্রফেশনকেই সম্মান করি, আর যারা নিজেদের প্রফেশনের প্রতি সর্বদা সৎ থাকে তাদের তো আরো বেশি পছন্দ আমার। কিন্তু তুই তো তোর কাজে সৎ ছিলি না। যদি তুই এত ভালো মানুষের বাচ্চাই হইতি তবে নিশ্চয়ই এখন কেমন ওদের হয়ে কাজ করতিস না। থাকো সেই দেশে আর কাম করো ওই হালার বেড়াদের লগে। তুমি ভুল বুঝছো, আমি সত্যি বলছি। ওরা আমায় জোর করে নিজেদের কাজে। তুই কি ভেবেছিস আমি ঘাস খাই? কিচ্ছু জানি না আমি। তা আঙ্কেল, এই কাজ করার বিনিময়ে যে হিউজ অ্যামাউন্ট আপনার ব্যাংকে ট্রান্সফার হয়েছে, তা কি এসব চুনোপুটি জার্নালিস্টের কাজকর্ম করেই? ইস, কি করলাম জীবন, গান গেয়ে আর মানুষ না মেরে। আপনার মতো জার্নালিস্ট তো আমারও হওয়া উচিত ছিল। জীবনটাই বৃথা গেল। অ্যানা রাহেন হাস্যরসের কথাবার্তায় লোকটি ঘাবড়ে গেল। খুব করে মনে হচ্ছে সে জীবনের একদম শেষ মুহূর্ত উপভোগ করতে বসেছে। সে শেষবারের মতো মুখ খুলে অ্যানাকে কিছু বলতে লাগলো। মা, আমি তোমার বাবার মতো, এই ভেবে অন্তত আমার প্রাণ ভিক্ষা দাও। লোকটি নিজের কথা শেষ করতে পারল না, বরং এর আগেই অ্যানা তার মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে দিল। লোকটির চোখ দুটো ছানা পড়া হয়ে উঠল, অথচ অ্যানা নির্বিকারে বলল, জীবনের শেষ সময়েও ভুল মানুষের সাথে নিজের তুলনা করে চরম ভুল করলি। আমার বাপটা খুব একটা ভালো মানুষ ছিল না রে। তোর কপাল ভালো আমি অ্যানা বলে আজ তোর পরিণতি আমার বাপের মতো হলো না। কথা শেষ করা মাত্রই অ্যানা ট্রিগারে গুনে গুনে একাধারে 3 বার চাপল। নিমিষে এক ঝটকায় রক্তের ছিটাগুলো এসে অ্যানার কবজি অব্দি জায়গা পর্যন্ত লেগে গেল। এদিকে সেই জার্নালিস্টও মাটিতে গড়িয়ে পড়েছে। অ্যানার কাজ শেষ হতে না হতেই ও আশেপাশের লোকগুলোকে ইশারা করলো যাতে কয়েকজন লোক এসে লাশগুলো টেনে হিঁচড়ে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল।
এদিকে অ্যানা পিস্তলটাকে তার বিশেষ এক বডিগার্ডের হাতে দিয়ে খানিকটা কাছেই থাকা বাগানের পানির ছোট ফোয়ারার দিকে এগিয়ে গেল। হাতে লেগে থাকা রক্তগুলো ধুতে ধুতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, রাত 8টায় ফ্লাইট, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। অ্যানা পাশে ফিরে সে বলিষ্ঠ দেহের পুরুষটিকে দেখে মুচকি হাসে। পুনরায় মাথা ঘুরিয়ে নিজের কাজের দিকে মনোযোগ দিল আর মনে মনে অস্ফুটভাবে বলল, অবশেষে বহু বছর পর। পাভেল কেনিথ দুজনেরই মাথায় অনেকটা করে আঘাত লেগেছে। দুজনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর অতিরিক্ত মানুষজন আর মিডিয়ার আগেই পাভেলের ম্যানেজমেন্টে লোকেরা আগে ভাগে এই খবর পেয়ে গিয়েছে, যে কারণে অন্তত মিডিয়া চলে আসার আগেই ওরা কেনিথ আর পাভেলকে সরিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে। এক রাত একদিন পুরোটা হসপিটালে কাটিয়ে দেওয়ার পর কেনিথ হসপিটাল থেকে চলে আসার সিদ্ধান্ত নিল। দুজনের মাথাতেই ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে। আঘাতটা খুব বেশি গভীর না হওয়ায় দুজনেই এবারও বেঁচে গিয়েছে। তবে তাদের দুজনেরই জানা এই কাজ কে করেছে। এসব নতুন নয়, গত কয়েক বছরে বহুবার কেনিথকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কখনো ট্রাক কিংবা বাস এসে ওদের গাড়িতে অ্যাটাক করেছে, নয়তো হুটহাট নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো সে বরাবরই কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে। এটা কেনিথের ভাগ্য কিংবা পাভেলের সতর্কতা কিংবা সঠিক দায়িত্ববোধের ফলাফলও বলা চলে। এবারও যেমন ড্রাইভিং করার সময় খানিকটা সতর্ক হয়েছিল বিধায় বেঁচে গিয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? এর একটা না একটা তো সমাধান বের করাই উচিত। কেনিথ নিজে জোরের বলেই পাভেলকে নিয়ে হসপিটাল ছেড়ে বেরিয়ে এলো। এত তাড়াহুড়ো করারও অবশ্য কারণ হয়েছে। আজ রাতে শহরের বড় এক রিসর্টে পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে স্পেশাল গেস্ট হিসেবে কেনিথও রয়েছে। কেনিথের যদিও তেমন আগ্রহ নেই এই সব নিয়ে, তবে তার আগ্রহ ভিন্ন জায়গায়। পাভেল আর কেনিথ হসপিটাল থেকে তার শহরের অ্যাপার্টমেন্টে চলে এলো বিকেলের দিকে। শরীরের খানিকটা ক্লান্তি অনুভব হচ্ছে, তবে এসবে তাদের কিছু আসে যায় না। কাজ করা শুরু করলে সব ঠিক হয়ে যাবে। কেনিথ গত কয়েক বছর ধরে তার নিজস্ব রহস্যময় বাড়িটা ছেড়ে এখানে থাকতে শুরু করেছে। এখন ওই বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। এখন অবশ্য ওর পাগলামিগুলো কমে গিয়েছে, মানুষ নিয়ে তার আজব খেলাগুলো থেমে গিয়েছে। ক্যানেল আর ক্লারাও এখন তার সাথেই শহরের অ্যাপার্টমেন্টে থাকে। ওদের খাদ্যাভ্যাস থেকে এখন মানুষের মাংস নামক উপকরণটা বাদ পড়েছে। কেনিথ আর ওদের দিনকাল এখন ভালোই চলে। মাঝখান থেকে পাভেলের ওপর এক গাদা কাজের চাপ পড়ে গিয়েছে। ওরও অবশ্য ভালোই লাগে এসব করতে, তবে সমস্যা হলো কিছুদিন পর পর কেনিথের ওপর হামলার বিষয়। ড্রয়িং রুমে কেনিথ চুপচাপ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে। তার দুপাশে ফ্লোরের ওপর বসে রয়েছে ক্যানেল, ক্লারা। ওরাও কেনিথের মতো চুপচাপ রয়েছে। এদিকে পাভেল কেনিথের সামনে সোফায় বসে রয়েছে, কেনিথের মুখ থেকে কিছু শোনার উদ্দেশ্যে। না জানি এবার তাকে কি করতে হয়। মাথার সাদা ব্যান্ডেজ খুলতে আরো কয়েকদিন লাগবে, অথচ কেনিথ এত তাড়াহুড়ো করে পাভেলও কিছু বলতে পারে না। এরই মাঝে কেনিথ চোখ খুলে টান টান করে বসলো। পরনে কালো রঙের ট্রাউজার আর হুডি। কেনিথ এবার খানিকটা ঝুঁকে নিজের দুই হাঁটুতে নিজের কনুই দুটো ঠেকিয়ে হাত দুটো শূন্যে ঝুলিয়ে দিল। অতঃপর পাভেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই পাভেল ঢোক গিল, আমতা আমতা করে বলল, হে ব্রো, এভাবে দাগাও কেন? আমার কি দোষ? আমি তো কিছুই করিনি। কেনিথ বিরক্তি নিয়ে বলল, শুরুতে এই কাহিনীটা তো তুই করেছিস। যাই হোক এখন আর সলিউশন বের করতে পারছিস না। পাভেল খানিকটা ইতস্তত ভাবে বলল, আমি কি করব? ওই ইনা যে এত পাগলামি করবে তা তো আমিও কল্পনাও করতে পারছি না। ও পুরো সাইকো হয়ে গিয়েছে, ওকে থামানো দরকার। থামানো তো তখন যাবে যখন ওকে ধরতে পারবো, কিন্তু সেটাই তো। এই বলে কেনিথ পুনরায় পাভেলের দিকে কড়া নজরে তাকাতেই পাভেল ঢোক গিলে বলল, এবার কি করতে হবে? কেনিথ নির্বিকার হয়ে পুনরায় সোফায় গা ছেড়ে দিয়ে বলল, আজ রাতের পার্টিটা তো রেড লাইট রিট্রিট রিসোর্টেই হচ্ছে, তাই না? তো ব্যবস্থা করে রাখিস। পাভেল খানিকটা অবাক হয়ে বলল। মানে? কেনিথ এক গাল মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর নিজের বেডরুমের দিকে যেতে যেতে বলল, এবার স্বয়ং ইনাকে লাগবে আমার। আই এম সেইং ইট অ্যাগেইন, আই ওয়ান্ট ইনা। কেনিথ এইটুকু জোর গলায় বলে পাভেলের দিকে এক চোখ মেরে গট গট করে নিজের রুমের দিকে এগোতে লাগলো।
এদিকে পাভেল থতমত খেয়ে বিস্ময়ের সাথে বলতে থাকলো, বস, এটা কি করে হয়? ইনা, ওকে আমি কোথায় পাবো? আর তার সাথে তুমি কিভাবে? হাউ ইজ দিস পসিবল? এভরিথিং ইজ পসিবল ইফ দিস কেনিথ ওয়ান্টস। কেনি জোর গলায় পেছনে না ফিরেই কথাটা বলেই নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। এদিকে পাভেল কি করবে না করবে তা বুঝতে না পেরে তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। হলুদ রঙের কয়েকটা বাল্বের আলোয় বিশাল হলরুমটা খানিকটা আলোকিত, তবে খুব বেশি আলো চারপাশে নেই। এটি এমন একটা জায়গা যেখানে ভেতর হতে দিন রাত সব সমান, খুব বেশি পার্থক্য দেখা যায় না এখানে। সর্বক্ষণই এখানে অন্ধকারের আবহ বিরাজ করে। তবে এমন একটা জায়গায় সর্বস্ব জুড়ে বেবি কট সাজিয়ে রাখা। বেবি কট কিংবা ছোট নবজাতক বাচ্চাদের থাকার ছোট ছোট এই বিছানাগুলোর সবটাতেই নবজাতকে পূর্ণ। কম করে হলেও 40-এর উপর নবজাতক এই হলরুমে রাখা হয়েছে। এছাড়াও এসবে দেখাশোনার জন্য রাখা হয়েছে 12 থেকে 15 জনের মতো নার্স। প্রত্যেকের পরনেই নার্সের মতো সাদা পোশাক। এছাড়া রুমের কোনায় কোনায় কয়েকজন গার্ডও রয়েছে। কিছু বাচ্চা জেগে রয়েছে আর কিছু বাচ্চা ঘুমিয়ে। নার্সগুলো খুব যত্ন সহকারে সকল বাচ্চাদের খেয়াল রাখতে ব্যস্ত। দিনরাত এভাবেই তারা কাজ করে চলেছে। তারা জানে এই বাচ্চাগুলো তারা আর কয়েক ঘন্টা পর নিজেদের কাছে পাবে না। এর আগে এদের মধ্যে থেকে 40টা বাচ্চা চলে যাবে তাদের আসল গন্তব্যে, বাধ্য হয়ে হোক কিংবা নিজ ইচ্ছেই। গত কয়েক বছর ধরে এভাবেই তারা এসব পাপের জগতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া তারা এটাও জানে যে তাদের মধ্যে কখনো যদি মনুষ্যত্ব বিকাশের দরুন এই জগৎ ছেড়ে যেতে ইচ্ছে হয়, তবে হয়তো তারা সেই সুযোগও পাবে না। এখানে এসেছিল তো তারা নিজ থেকেই, কিন্তু যেতে পারবে শুধুমাত্র ইনা কিংবা প্রধান কর্তৃপক্ষের নিজ সিদ্ধান্তেই। নার্সগুলো বেশিরভাগ সময়ই অত্যন্ত আতঙ্ক আর সতর্কতার সঙ্গে নিজেদের কাজ করে, না জানি কখন কোন ভুল হয়ে যায়। আর তারা যাদের হয়ে কাজ করছে তাদের সাথে বেইমানির কথা তো তারা কল্পনাতেও ভাবতে পারে না। নয়তো তাদেরও পরিণতি হবে লিজার মতো। লিজার মতো এভাবে জীবন দিয়েছে এমন ঘটনা অনেক ঘটেছে এখানে। নিজেদের সাথে কাজ করা বহু সঙ্গীকেই তারা হারিয়েছে শুধুমাত্র এই জগৎ থেকে বের হতে চাওয়া কিংবা এখানকার ইনফরমেশন বাহিরে লিকের চেষ্টা করার অপরাধে। এই বিষয়ে কড়া নিষেধ রয়েছে তাদের উপর। আর যাই হোক, এখানে কাজ করে বেইমানি করার কোনো সুযোগ নেই। এমন কিছু চিন্তা করা মানেই যেন নিশ্চিত ভয়ঙ্কর মৃত্যু। সকলের ব্যস্ততার মধ্যে আচমকা সরু হিলের খটখট আওয়াজে প্রত্যেকের কলিজা কেঁপে উঠল। ক্রমশই এই আওয়াজ দৃঢ় হতে লাগলো। তারা ভালো করে বুঝে গিয়েছে কে আসছে। এরই মাঝে ইনা বুকে 2 হাত গুজে গম্ভীর মুখে ক্যাটওয়াক করতে করতে সেখানে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই সকলেই মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করলো। এদিকে নির্বিকার ইনার ভাবভঙ্গিমা, অথচ তার এই নির্বিকার ভাবসাবই সবার কলিজার পানি শুকিয়ে দেয়। যদিও সকলে খেয়াল করলো আজ ইনার ঠোঁটের কোনায় এক অদ্ভুত হাসি। ওকে কি কিছুটা খুশি মনে হচ্ছে? খুব অল্প সময়ে তারা ইনার মুখে এই হাসির ঝলক দেখতে পেয়েছে। ঠিক কী কারণে ইনার এই পরিবর্তন ঘটে তা তাদের জানা নেই, কিন্তু এই হাসিতে তাদের মোটেও খুশি হওয়া চলবে না। কারণ যখনই তারা ইনার মুখে এই হাসির ঝলক দেখেছে, ঠিক তার কিছু মুহূর্ত পরেই ইনা পাগলের মতো ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে। যথারীতি প্রত্যেকেই এই ভেবে কিছুটা আতঙ্কিত, না জানি আজ কি করে বসে। এরই মাঝে ইনা সাজিয়ে রাখা সারি সারি বেবি কটগুলোর দিকে এগিয়ে গেল। আজ হঠাৎ বাচ্চাদের কাছে ইনাকে আসতে দেখে প্রত্যেকে খানিকটা আশ্চর্যর সঙ্গে আতঙ্কিত। একবার মনে হচ্ছে ইনা হয়তো একটু বেশি খুশি, সেক্ষেত্রে এসবকে স্বাভাবিক ভাবা যেতেই পারে। কিন্তু ততক্ষণেই মনে হচ্ছে এই আনন্দই না আবার ধ্বংসে পরিণত হয়। এদিকে ইনা এসে একটা ফুটফুটে বাচ্চার বেবি কটের কাছে এসে দাঁড়ালো। বাচ্চাটা অসম্ভব সুন্দর, মেয়ে বাচ্চা হয়তো। ইনা সেই প্রথম থেকেই খেয়াল করছিল বাচ্চাটার হাসি পুরো হলরুমকে মুখরিত করছে। যদিও নবজাতকের হাসি ততটা আওয়াজ সম্পূর্ণ নয়, সঙ্গে আরো অনেক বাচ্চা আশেপাশে জেগে থেকে শুয়ে শুয়ে খেলা করছে, শব্দ করছে, কিন্তু এই বাচ্চাটিকে তার একটু বেশি আনন্দিত মনে হলো। ইনা মনে মনে ভাবলো এই বাচ্চাটাও হয়তো আজ তার মতো একটু বেশিই খুশি। বিষয়টি তার কাছে ভালো লাগলো। ইনা বুকে হাত গুজে থাকা অবস্থাতেই চোখে মুখে তীক্ষ্ণ হাসি ফুটিয়ে বেবি কটের ভেতরের দিকে ঝুঁকে বাচ্চাটাকে এক নজরে দেখল। এসব বাচ্চার বয়স খুব একটা বেশি নয়। এখানে যেসব বাচ্চা আনা হয় তারা প্রত্যেকেই নবজাতক।
এবং এদের এখানে আনার মূল উদ্দেশ্য কিংবা এদের যে মূল গন্তব্যে পাঠানো হয় সেটাও ঠিক নিওনাটাল পিরিয়ডের কিংবা শিশু জন্মের পর থেকে 4 সপ্তাহের মধ্যেই। কারণ এই সময়টাতে মূলত একজন শিশুকে নবজাতক হিসেবে ধরা হয় এবং এই পুরো সংস্থার কাজটাই হয় মূলত এ সকল বাচ্চাদের নিয়ে। এদিকে ইনাকে দেখে বাচ্চাটা আরো বেশি হাসতে লাগলো। ওর মুখ থেকে যেন হাসিই সরছে না। ইনা ওকে দেখে বিস্তৃতভাবে মুচকি হাসলো। আজকে সত্যিই সে কিছুটা খুশি। ইনা আচমকা নিজের হাতের বাঁধন খুলে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিল। আর এটা দেখা মাত্রই তার পাশে দাঁড়িয়ে থাকা নার্সের গলা শুকিয়ে গিয়েছে। শুধু সে নয়, বরং বাকি নার্সগুলো নিজেদের কাজের পাশাপাশি ইনার কাজকর্ম হাবভাব লক্ষ্য করছে। ইনা কখন কি করে বসে তা কারোরই আন্দাজে নেই। এদিকে ইনা দিব্যি বাচ্চাটাকে নিজের কোলে তুলে আলতো হাতে বাচ্চাটার গাল বুলিয়ে দিচ্ছে। দুজনের মাঝে সে কি আন্তরিকতা! যদিও ইনা একদম চুপচাপ, মুখ হতে একটা কথাও বলছে না, কিন্তু বাচ্চাটার এই অনবদ্য হাসি তার কুলসিত সত্তাকে ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছে। ঠিক এরই মাঝে প্রবেশ করলো কালো রঙের বড় কোট পরা লোকটি। লোকটির আসল নাম অলিভার মেশন। সে মূলত কোনো বাংলাদেশি নয়, বরং একজন বিদেশি। যদিও সে বাংলাটা খুব স্পষ্ট আর ভালোভাবেই জানে, কিংবা বলতে পারে এই পুরো গ্রুপটা মূলত হান্স কোম্পানির হয়ে কাজ করে। আর জার্মানিতে মূলত এই এসপি হান্স নামক কোম্পানির মূল ভিত্তি অবস্থিত, যা ছোট বড় বিভিন্ন শাখাগুলো পুরো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নতুন কিংবা সম্প্রতিকালে এই হান্স কোম্পানির যাত্রা শুরু হয়নি। এটি বহু বছর ধরে জার্মানিতে নিজেদের রাজত্ব চালাচ্ছে, যেটি মূলত বিভিন্ন মেডিসিনের এবং প্রসাধনীর ওপর কাজ করে আসছে। তবে লোকচক্ষুর সামনে এই কোম্পানি যতটা স্বাভাবিক, ঠিক তার চেয়েও বহুগুণে ভয়ঙ্কর এর কোম্পানির আড়ালের কাজকর্ম। সাধারণ মানুষ ব্যতীত তাদের বড় একটি সেক্টর উচ্চবিলাসী গোষ্ঠীর জন্য অত্যন্ত এক্সপেন্সিভ মেডিসিন ও কসমেটিক্সের ওপর প্রতিনিয়ত কাজ করে চলেছে। আর হান্স কোম্পানির পুরো পৃথিবীতে প্রভাবশালী হওয়ার পেছনের ঘটনাটাও ঠিক এটাই। তারা বছরের পর বছর এভাবে লোকচক্ষুর আড়ালে নানান অনৈতিক কাজ করে আজ বিশ্বের প্রভাবশালী হয়ে উঠেছে। আর অলিভার মেশনও বহু বছর ধরে এই হান্সের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবেই কাজ করছে। অলিভারকে দেখা মাত্রই ইনা ব্যতীত বাকি সকলেই মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করলো। অলিভারের আজ এসব খেয়াল করার পরিস্থিতি নেই। সে ভাবছে ইনাকে নিয়ে। আজও কাজের কাজ কিছু হয়নি, না জানি এটা শোনার পর আজও কি করে বসে। অলিভারের চেহারার রং উড়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইনা মেয়েটা সাইকো, ও অনেক বড় একটা সাইকো, মারাত্মক ধ্বংসলীলার তাণ্ডব চালানোর মতো এক সাইকো সে। তবু অলিভার ইনার কাছে গিয়ে ওকে ডাকলো। ইনা। ইনা বাচ্চাটার খেয়ালে মত্ত ছিল, আশেপাশের কিছু খেয়াল রাখার মতো খেয়ে হারিয়ে ফেলেছিল। অলিভার ওকে ডাকা মাত্রই তড়িৎ নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে সচেতন হলো। তবে অলিভারের দিকে তাকালো না, বরং বাচ্চাটার সাথে মুচকি হেসে আঙ্গুল দিয়ে খেলা করতে বলল। ইনার এহেন হাবভাবে অলিভার আর একটু ঘাবড়ে গেল। আজ ইনাকে তো বেশি হাসি খুশি মনে হচ্ছে। বুঝতে পারছে না এতে তার কিছুটা নিশ্চিন্ত হওয়া উচিত নাকি আরো বেশি দুশ্চিন্তা করা উচিত। এই ইনার কোনো কিছুই তো তার ঠিকঠাক বোধগম্য নয়। এদিকে অলিভারের এহেন ঘাবড়ানো অবস্থা দেখে পাশের নার্সটি চিন্তায় পড়ে গেল। তার চিন্তা মূলত ইনার কোলে থাকা বাচ্চাটিকে নিয়ে। শেষমেশ না আবার এই বাচ্চাকেই ইনার পাগলামির বলি হতে হয়। যতই হোক, এখানে মানুষরূপী বহু জানোয়ার রইলেও ইনার মতো ভয়ঙ্কর জানোয়ার সে ব্যতীত আর কেউ নেই। আর তারা তো হলো এদের হাতের পুতুল। কিন্তু বাচ্চাদের সাথে যত্ন আত্মে মিশিয়ে এত সময় ধরে পার করার পর বাচ্চাদের ওপর নার্সদের এখন ভিন্ন রকম মায়া জমে গিয়েছে। যত যাই হোক, তারা কখনোই ইনাদের মতো পাষাণ মনে চোখের সামনের কোনো বাচ্চার ক্ষতি হতে দেখতে পারবে না। কিন্তু সমস্যা হলো ইনার পাশে দাঁড়িয়ে থাকা নার্স তথা রিভা মেয়েটা কি করে ইনার কাছ থেকে বাচ্চাটিকে সরিয়ে নিবে, এটা ভাবতেই তো তার গলা শুকিয়ে যাচ্ছে। তবু অনেক সাহস করে ইনার উদ্দেশ্যে বলল, ম্যাম, ওকে না হয় আমার কাছে। রিভা নিজের কথাও শেষ করতে পারেনি, বরং এর আগে ইনা বাচ্চাটার থেকে মুখ সরিয়ে রিভার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, দেখছো না আমরা খেলা করছি? ইনার শান্ত তীক্ষ্ণ কণ্ঠস্বরে রিভা কিঞ্চিত কেঁপে উঠল। আর কিছু বলার সাহস নেই তার। বাধ্য হয়েই দুপা পিছিয়ে গেল রিভা। এদিকে ইনা এবার অলিভার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলেন। এই বলে ইনা পুনরায় বাচ্চাটার দিকে মুখ ফিরিয়ে ওর সাথে খেলতে লাগলো।
এবার এক হাতে বাচ্চাটিকে নিজের সাথে আগলে রেখেছে আর বাচ্চাটির গ্রীবায় অন্য হাতে 2 আঙ্গুল দিয়ে বুলিয়ে দিচ্ছে। অলিভার কিছু বলছে না দেখে এবার ইনা চোখ মুখ শক্ত হলো। নিরেট কণ্ঠে নিজেই বলল, আমারও বেঁচে গিয়েছে তাই তো? অলিভার খানিকটা ইতস্ততভাবে বলল, সব কিছু ঠিক ছিল, তবুও মরেনি। ইনা কিছুক্ষণ চুপচাপ রইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওর ওই নিস্তব্ধতা সবাইকে ভয় পাওয়াচ্ছে। এর আগেও যতবার ইনা এই ব্যর্থ হওয়ার খবর শুনেছে ততবার ইনা প্রচন্ড পাগলামি করে তাণ্ডব চালিয়েছে। সেসব সময় বহু কষ্টে সবাইকে সামলে নিয়েছে। এমনি কখনো কখনো ওকে থামাতে সেন্সলেস করার ইনজেকশন পুশ করতে হয়েছে, কিন্তু এবার ওর এমন প্রতিক্রিয়া কারো বোধগম্য হচ্ছে না। বিশেষ করে অলিভার নিজেই এই বিষয়ে আতঙ্কিত। অলিভার আরো কিছু বলবে এর আগে ইনা বাচ্চাটিকে নিয়ে হাঁটা শুরু করলো। হঠাৎ বাচ্চাটিকে নিয়ে কোথায় যাচ্ছে তা কেউই বুঝে উঠতে পারলো না। অলিভার তড়িঘড়ি করে পেছন থেকে বলল, ইনা কোথায় যাচ্ছ? ইনা কোনো জবাব দিল না, বরং সে যেতে যেতে হলরুমের দরজার কাছে চলে গেল। ঠিক সেই সময় অলিভার আবারও ইনার উদ্দেশ্যে জোর গলায় বলল, ইনা, বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? পাগলামি করো না বলছি, ওকে রেখে যাও। এবার ইনা চলে যেতে নিয়েও আর গেল না, বরং পেছন থেকে অলিভার সহ বাকি সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিল। আর ভাবভঙ্গি একদম স্বাভাবিক, না রাগ না ক্ষোভ, হাবভাব দেখে আগাম কিছুই বোঝার স্কোপ নেই। এমনই এক অদ্ভুত সাইকো সে। ইনা অলিভার দিকে শান্ত নজরে তাকালেও তা অলিভারের কাছে তীক্ষ্ণ চাহনি মনে হচ্ছে। অলিভার নিজেও খানিকটা অস্থির হয়ে গিয়েছে, কি করবে না করবে কিছু মাথায় ঢুকছে না। এদিকে ইনা খানিক সময় বাদে মাথা নিচু করে বাচ্চাটার দিকে তাকালো। ফুটফুটে চেহারা বাচ্চাটার মুখে এখনো হাসি লেগে রয়েছে। ওর হাসি দেখে ইনার ঠোঁটের কোণাতেও কিঞ্চিত হাসি ফুটে উঠল, কিন্তু মুহূর্তেই তার চিন্তা ভাবনার পরিবর্তন হলো। বাচ্চাটা এখনো হাসছে, কিন্তু এই হাসি তার পছন্দ হচ্ছে না। বর্তমানে ইনা মোটেও খুশি নয়, তবে বাচ্চাটা কেন খুশি? সে কি ইনাকে দেখে উপহাস করছে? কিন্তু কেন? এবারও সে ব্যর্থ, তাই? নিমিষেই ইনার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে কঠিন হলো। ঠোঁটের কোণায় থাকা কিঞ্চিত হাসিটাও মুছে গেল। ইনা বাচ্চাটার গালে এক হাত চেপে ধরল। প্রথমে খানিকটা আলতো হাতে ধরলেও মুহূর্তে সে জোরে প্রয়োগ করতে বাচ্চাটা ব্যথায় গোঙানির মতো শব্দ করে উঠল। এহেন পরিস্থিতি দেখে অলিভার, রিভা সহ বাকি কিছু নার্সও দৌড়ে ওর দিকে ছুটে আসতে নিল। অলিভার জোরে জোরে বলল, ইনা না, ওকে কিছু করো না, তুমি ভুল। তারা ইনার কাছে পৌঁছানোর আগে ইনা এক হাতে বাচ্চার গলাটা ধরে ওপরের দিকে সরিয়ে তুলল। নিমিষেই বাচ্চার গায়ে পেঁচানো সাদা কাপড়টা নিচে খুলে পড়ল। ছোট্ট বাচ্চা হওয়ায় সেভাবে কাঁদতে না পারলেও তার গোঙানির মতো শব্দগুলো নিতান্তই করুণ। অথচ ইনার চোখে যেন গভীর শূন্যতা, আর হৃদয়ে একটি অস্পষ্ট উত্তেজনা। অলিভার ওর কাছে গিয়ে বাচ্চাটাকে নেওয়ার আগেই ইনা বাচ্চাটিকে শূন্য থেকে সোজা ফ্লোরের মধ্যে আছড়ে ফেলল। নিমিষেই বাচ্চাটির নরম দেহটা ফ্লোরে পড়তে ক্ষতবিক্ষত হয়ে গেল। নিচে পড়ে শিশুটি কেমন করুণ এক আর্তনাদে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন বাতাসে মিশে গিয়ে সবার মাঝে স্তব্ধতা তৈরি করলো। বাচ্চাটি মৃদু কান্না সকলের কানে বেজে উঠল, কিন্তু সেই কান্না যেন ইনাকে দমাতে পারল না। মেয়েটির ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। সবাইকে আরো একবার বিস্মিত করতে সে আরো এক পদক্ষেপ নিল। হাঁটু গেড়ে নিচে বসে বিধ্বস্ত দেহের বাচ্চাটির গলা চেপে ধরে বলতে লাগলো, তুইও মরবি না তাই না? কেন মরবি না? মরতে হবে, সবাইকে মরতে হবে। ইনার কথা বলার মাঝে অলিভার যখন ওর হাত ছাড়িয়ে সরিয়ে নিতে চাইল, ঠিক তখনই যেন ইনা আরো বেশি ক্ষিপ্ত হলো। এক ঝটকায় অলিভারের হাতটা ছুঁড়ে সরিয়ে দিল। হলরুমের বাকি সব নার্স গার্ডের রুদ্ধশ্বাস অবস্থা। কয়েকজনের চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আবার এত হই হুল্লোড়ের আওয়াজে অনেকগুলো বাচ্চা জেগে গিয়ে কান্নাকাটি করছে। বাধ্য হয়ে নার্সদের এমন পরিস্থিতিতেও বাকি বাচ্চাদের সামলাতে হচ্ছে। এদিকে অলিভার ইনার কাছ থেকে উঠে এলো। ওর চোখ মুখে নিস্তব্ধতা, জোরে দীর্ঘশ্বাস ফেলল। তার আর কিছু বলার নেই, এমনটাই হওয়া ছিল হয়তো। এদিকে ইনার সেই বিভৎস বাচ্চার দেখে এক পা ধরে উঠে দাঁড়ালো। অতঃপর বাচ্চাটি শুধু একটি পা ধরে শূন্যে ঝুলিয়ে নিয়ে সে হলরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। সঙ্গে ইনার নির্বিকারে হেঁটে চলে যাওয়া দৃশ্য যেন এক নরকীয় লোমহর্ষক চিত্র। এদিকে ইনা চলে যেতে অলিভার পাশে রিভা সহ বাকিদের ইশারা করে বলল যেন ফ্লোরটা পরিষ্কার করে দেওয়া হয়। অলিভারের নজর থেকে সবার চোখের কান্নাগুলো এড়িয়ে গেল না।
কিন্তু সে তাদের মতো নিরুপায়, সঙ্গে এক সুস্থ মস্তিষ্কের পাগল কিংবা জানোয়ারও। যেমন মেয়ে মানুষের দেহের বিশেষ অংশের মাংস খাওয়াটা তার নেশা, যদিও সে এই নেশাকে দমিয়ে রাখতে পারে, কিন্তু সময় সুযোগ হলেই তার এই নেশার বহিঃপ্রকাশ ঘটে। তখন সে চাইলেও এই সুযোগ ছাড়তে পারে না। যেমনটা সে লিজার ক্ষেত্রেও সেই সুযোগ হয়েছিল তার। মানুষের মস্তিষ্ক খেলে যে কুরু কিংবা প্রিয়ন রোগ হয় এটা তার ভালো করেই জানা, কিন্তু তবুও সে এই নেশা ছাড়তে পারে না। খুব নিয়ম করে অল্প একটু মগজ খেয়ে নিলেও তৎক্ষণাৎ সে মনে করে এক গাদা এন্টিপ্রিয়ন ড্রাগস নিয়ে খেয়ে নেয়।